হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জিকের ঝুলি 8 নম্বর পর্ব। প্রতিদিন সকাল 8টাতে আমি তোমাদের এই ক্লাসটি করাচ্ছি TWS একাডেমি চ্যানেলে। যারা প্রতিদিন এই ক্লাসটি দেখতে চাও বা যারা নতুন যুক্ত হচ্ছ তারা সকলে এই ক্লাসটি দেখতে সকাল 8টাতে যুক্ত হয়ে যাবে আমাদের TWS একাডেমি। আচ্ছা, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের যারা নতুন প্র্যাকটিস ব্যাচ এসে গেছে আমাদের TWS একাডেমিতে, সেখানে তোমরা ভর্তি হয়ে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক এবং সম্পূর্ণ প্র্যাকটিস সেখানে করতে পারবে। সোম থেকে শনি সেখানে প্রতিদিন তোমাদের প্র্যাকটিস ক্লাস দেওয়া হবে। আর এখন স্পেশাল অফার চলছে 21শে মে পর্যন্ত, দেখো 599 টাকা। তো স্পেশাল অফারের মধ্যে তোমরা যদি ভর্তি হও তাহলে কিন্তু অনেকটা সেভ করতে পারবে। তো সকলে ভর্তি হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হবে সকলে। চলো, প্রথম প্রশ্ন, ভারতের প্রথম চট কল স্থাপিত হয় কোন সালে? আচ্ছা, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা দুই রকম ভাবে আসে। একটা হচ্ছে কোথায় চটকলটা স্থাপিত হয়েছিল, আর একটা হচ্ছে কবে স্থাপিত হয়। প্রথম এটা আমরা কি দেখবো, এটা কবে স্থাপিত হয়েছিল। ভারতের প্রথম চট কল, বা এটা প্রশ্নটা এরকম ঘুরিয়েও আসতে পারে পাট কল। পাট কল এবং চট কল একই জিনিস, পাটের বস্তু কিন্তু চট। তো সেখান থেকে কিন্তু আমরা দেখব কি চট কল বা পাট কল সেটা হচ্ছে স্থাপিত হয়েছিল 1855-তে। কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতার নিকটে রিষড়াতে। রিষড়াতে। এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পাটকল, ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র, ভারতের প্রথম কাগজ শিল্প কেন্দ্র, এই সমস্ত কোথায় স্থাপিত হয়েছিল, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বিগত কয়েক বছর ধরে আসছে। তো এই প্রশ্নটা একটু তোমরা নোট করে রাখবে। পরের প্রশ্ন, 2022 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় আয়োজিত হয়? কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ মুক্ত দেশগুলোকে নিয়ে এই গেমসটা খেলা হয়ে থাকে। এটা একটা স্পোর্টস ইভেন্ট। আচ্ছা, কমনওয়েলথ কাকে বলা হয়? যে সমস্ত দেশের উপরে ব্রিটিশরা রাজত্ব করতো, বা ব্রিটিশদের যে সমস্ত দেশের উপরে উপনিবেশ ছিল, সেই সমস্ত দেশগুলো স্বাধীনতা পাওয়ার পরে সেই দেশগুলোর একটা সম্মিলিত সংগঠনের নাম হচ্ছে কমনওয়েলথ নেশন। তাই তো, সেই কমনওয়েলথ নেশনগুলোকে নিয়ে কিন্তু খেলা হয়ে থাকে কমনওয়েলথ গেমস। এই গেমসটা প্রথম খেলা হয় কবে? প্রথম খেলা হয়েছিল 1930 সালে। 1930 সালে। এবং প্রথম কমনওয়েলথ গেমসটা আয়োজিত হয়েছিল কানাডার হ্যামিল্টন শহরে। কানাডার হ্যামিল্টন শহরে এটা প্রথম আয়োজিত হয়। ওকে, এবারে 2022 সালে, এটা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয় আমরা জানি। 2022 সালে এটা আয়োজিত হয়েছিল কোথায়? সেটা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এটা আয়োজিত হয়েছিল। বার্মিংহাম এটা ইংল্যান্ডে অবস্থিত, অ্যান্ড সেখানে এটা আয়োজিত হয়। এরপরে কিন্তু 2026-এ আবার আয়োজিত হবে এই কমনওয়েলথ গেমসটা। ওকে, নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো? কোশ্চেনটা একটু ঘুরিয়ে এসেছে। আমরা সাধারণত জানি ভারতের সবচেয়ে জনবহুল বা সর্বাধিক জনবহুল যদি বলা হয় তাহলে কি হয়? সর্বাধিক জনবহুল স্টেটটাই প্রশ্নই বেশি এসে থাকে। তো সর্বাধিক জনবহুল স্টেট হচ্ছে কি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, তাই তো। আর সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন বললে কি হবে বলো? সর্বনিম্ন হচ্ছে কোথায়? সেটা হচ্ছে সিকিম। সবচেয়ে জনবিরল আমাদের স্টেট এটা, সিকিম। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর একটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, দ্বিতীয় সর্বাধিক জনবহুল কোনটা? যদি উত্তর আমরা দেখি সেটা হচ্ছে মহারাষ্ট্র, দ্বিতীয় সর্বাধিক জনবহুল জনসংখ্যার নিরিখে। আচ্ছা, তৃতীয় স্থানে আছে কিন্তু বিহার। বিহার হচ্ছে থার্ড জনবহুল স্টেট আমাদের ভারতের মধ্যে। আর ফোর্থ 4 নম্বরে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে চতুর্থ জনবহুল স্টেট। এটা কিন্তু 2011 সালের ডেটা অনুযায়ী, এটা মনে রাখবে। দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে কোন নদীর উপর? দুর্গাপুর ব্যারেজ এটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা কি হবে উত্তর? দুর্গাপুর ব্যারেজটা কোথায়? এটা হচ্ছে দুর্গাপুর শহরে। দুর্গাপুর শহরটা কোথায়? পশ্চিম বর্ধমানে, তাই না? পশ্চিম বর্ধমানে অবস্থিত। সেখানে এই দুর্গাপুর ব্যারেজটা নির্মিত হয়েছে
দামোদর নদীর উপরে। এটা দামোদর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম অংশ, ওই অংশের সবচেয়ে কিন্তু প্রধান নদী এইটাকে বলা হয় এবং সবচেয়ে দীর্ঘতম নদী এটা। অ্যান্ড এই নদীর উপরে দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে। কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ এটা কবে শুরু হয়েছিল? কে করেছিলেন শুরু এটা ডান্ডি মার্চটা, এবং এটা কবে হয়েছিল বলো তো? এটা শুরু হয়েছিল 12ই মার্চ 1930 সালের 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়। কে করেছিলেন শুরু? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এটা শুরু করেন। এবারে আরো একটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে ইনি কোন স্থান থেকে এই ডান্ডি অভিযানটা শুরু করেছিলেন? তো সেটা কি হবে? ইনি শুরু করেছিলেন গুজরাটের কোন স্থান থেকে? সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে তিনি ডান্ডি অভিযানটাকে শুরু করেছিলেন। ওকে। পদ্মশ্রী প্রাপক মঙ্গলা কান্তি রায় কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? আচ্ছা, মঙ্গলা কান্তি রায় তিনি সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, এই বছরে ভারতের পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে 132 জনকে। 132 জন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবং পদ্ম পুরস্কারের আবার 3টে ভাগ আমরা জানি, পদ্মবিভূষণ, তারপর পদ্ম ভূষণ অ্যান্ড পদ্মশ্রী। তো পদ্মশ্রী পেয়েছেন মঙ্গলা কান্তি রায়। ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা। অ্যান্ড ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ইনি সঙ্গীত ক্ষেত্রের সঙ্গে যুক্ত। সঙ্গীত ক্ষেত্রে তিনি একজন ফল্ক সিঙ্গার, মানে লোকনৃত্য সঙ্গীতের সঙ্গে তিনি কিন্তু যুক্ত। নিম্নের কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? আচ্ছা, পার্লামেন্টের তোমার যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে গেলে তাকে কিন্তু পার্লামেন্টের সদস্য হতে হবে, আমরা জানি। তো নিম্নের কে কোনো কক্ষের সদস্য না হয়েও পার্লামেন্টের আলোচনায় অংশগ্রহণ করতে পারে? কে বলতো? উপরাষ্ট্রপতি, তারপরে হচ্ছে সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাইট অ্যান্সার হবে কে? কে অংশগ্রহণ করতে পারে পার্লামেন্টের সদস্য না হয়েও? এর ভিতরে পার্লামেন্টের সদস্য নয়, অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এবং অ্যাটর্নি জেনারেলকে ইনি হচ্ছেন ভারতের সর্বোচ্চ আইনি অফিসার। সর্বোচ্চ আইনি অফিসার। আর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ভারতের সংবিধানে কোথায় বলা হয়েছে? এই ধারাটাও মনে রাখবে। অ্যাটর্নি জেনারেলের উল্লেখ আছে আমাদের ভারতের 76 নং ধারাতে, তাকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এবং 76 নং ধারাতে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অজাতশত্রুর উপাধি কি ছিল? অজাতশত্রু ইনি ছিলেন হর্ষঙ্ক বংশের শাসক। অজাতশত্রু আমরা জানি তার সময়ে প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি সেটা আয়োজিত হয়েছিল। তো এই অজাতশত্রু তিনি একটা উপাধি গ্রহণ করেছিলেন। তিনি কোন উপাধি গ্রহণ করেছিলেন? এর মধ্যে শ্রেণিক, অমিত্রঘাত, একরাট অ্যান্ড কুনিক। দেখো, শ্রেণিক উপাধিটি কার ছিল? অজাতশত্রুর পিতা যিনি ছিলেন তার নাম হচ্ছে বিম্বিসার, বা হর্ষঙ্ক বংশের প্রথম শাসক তিনি ছিলেন বিম্বিসার। তার উপাধি ছিল শ্রেণিক বা সানিয়া উপাধি। এটাকে শ্রেণিক বা সানিয়া উপাধিও বলা হয়, এটা তার উপাধি ছিল। অমিত্রঘাত উপাধি ছিল বিম্বিসারের মতো সিমিলার নেম, কিন্তু তিনি কিন্তু অন্য একজন শাসক যার নাম হচ্ছে বিন্দুসার। বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন অশোকের পিতা। অশোক ছিলেন কে? তিনি ছিলেন মৌর্য বংশের শাসক। তো এই দুই জায়গায় কিন্তু একটু তোমরা অনেকে মানে নামের মধ্যে কনফিউজ হয়ে যায় যে বিম্বিসার এবং বিন্দুসার মনে করে অনেকে যে একই ব্যক্তি, কিন্তু না, এরা দুজন কিন্তু আলাদা। বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের শাসক আর বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের শাসক ছিলেন। অ্যান্ড অমিত্রঘাত উপাধি কে নিয়েছিলেন? বিন্দুসার নিয়েছিলেন। একরাট উপাধি কে নিয়েছিলেন? একরাট উপাধি নিয়েছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দের উপাধি ছিল কি? সেটা হচ্ছে একরাট।
আর কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। তো রাইট অ্যান্সার হবে এখানে কোনটি, সেটা হচ্ছে অপশন ডি, কুনিক উপাধি ছিল অজাতশত্রুর উপাধি। নিম্নের কে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক? ভারতরত্ন পুরস্কার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, মানে বেসামরিক ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন। তো এটা প্রথম কবে প্রদান করা হয়েছিল বলতো? এটা প্রথম প্রদান করা হয়েছিল 1954 সালে এটাকে প্রথম প্রদান করা হয়েছিল। অ্যান্ড প্রথম প্রাপক ছিলেন কয়জন? 3 জন ব্যক্তিকে কিন্তু প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। কে কে? একজন হচ্ছেন সিভি রমন, এখানে অপশন সিতে আছে দেখো, চন্দ্রশেখর ভেক্টর রমন, তিনি পেয়েছিলেন। আরেকজন ছিলেন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণান, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণান। আরেকজন ছিলেন কে? আরেকজন ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, কি নাম তার? তিনি হচ্ছেন চক্রবর্তী রাজাগোপালাচারী, মানে সি গোপালাচারী, আমি এখানে সংক্ষেপে লিখছি সি রাজাগোপালাচারী। ওকে, যে কোনো একজন ব্যক্তির এরকম নাম দিয়ে তোমাকে বলতে পারে যে এর মধ্যে কে একজন ভারতরত্ন পুরস্কার প্রাপক। তো এই 3টে নামই কিন্তু তোমরা একটু মনে রাখবে। পরেরটা দেখি, দ্য ডার্ক রুম শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? দ্য ডার্ক রুম এই শীর্ষক পুস্তকটি কে রচনা করেছিলেন? রাইট অ্যান্সার কি হবে? দ্য ডার্ক রুম শীর্ষক পুস্তকটির লেখক হচ্ছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ এটা লিখেছিলেন। আচ্ছা, আজ এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। প্রতিদিন আমি যে হোমওয়ার্কটা তোমাদের দিই এটার অ্যান্সার কিন্তু সকলে করবে। এই অ্যান্সারটা করলে কিন্তু তোমাদের যে কতটা প্র্যাকটিস হচ্ছে এটা কিন্তু বোঝা যায় যে কতটা তুমি আগে কতটা পরিপক্ক ছিলে এবং এখন ক্লাসগুলো করার পরে তোমার কতটা উত্তর করার ক্ষমতা হয়েছে। তো হোমওয়ার্কের অ্যান্সার সকলে করবে। আমরা কিন্তু প্রতিটা ক্লাসে হোমওয়ার্ক করো বা যে কমেন্টগুলো করো সেগুলো কিন্তু দেখি। তো সকলে কমেন্ট করবে এবং হোমওয়ার্ক এর অ্যান্সারটা করবে। আর ক্লাসটি এতক্ষণ যারা দেখছিলে তারা সকলে একটা করে লাইক করে দেবে। পরের প্রশ্ন, কোনটি একটি সাংবিধানিক বিধিবদ্ধ পদ নয়? এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাংবিধানিক বিধিবদ্ধ পদ নয় এর ভিতরে কোনটি? দেখো, উপরাষ্ট্রপতি দেওয়া আছে, উপপ্রধানমন্ত্রীর নাম দেওয়া আছে, উপ অধ্যক্ষ অ্যান্ড রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তো এর মধ্যে কোনটি সংবিধান বিধিবদ্ধ পদ নয়? উপরাষ্ট্রপতি সম্পর্কে আমাদের সংবিধানে কি বলা আছে? অবশ্যই বলা আছে 63 ধারা 63, সেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি ভারতে একজন থাকবেন, 63 নং ধারা। তারপরে দেখো উপপ্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী সম্পর্কে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের কোনো জায়গায় উল্লেখ নেই। ওকে, তো উপপ্রধানমন্ত্রী কিন্তু একটা সাংবিধানিক বিধিবদ্ধ পদ নয়, এটা অপশন বি আমরা এখানে পেয়ে গেলাম। পরের দুটো, উপ অধ্যক্ষ মানে লোকসভার যে ডেপুটি স্পিকার হয়ে থাকেন, স্পিকার বা ডেপুটি স্পিকার লোকসভার, সেটার উপস্থিতি সম্পর্কে কোথায় বলা হয়েছে ভারতীয় সংবিধানে? সেটা হচ্ছে 93 নং ধারায় ভারতীয় সংবিধানে, সেখানে বলা হয়েছে সংসদে একজন সংসদের যে নিম্ন কক্ষ লোকসভা সেখানে একজন অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষ থাকবেন। আর হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তো রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন উপরাষ্ট্রপতি। 64 নং ধারা অনুসারে তিনি রাজ্যসভার তোমার হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান নিযুক্ত হন। আর রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হবেন বা রাজ্যসভায় একজন চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান থাকবেন, এটা সম্পর্কে বলা হয়েছে 89 নং ধারাতে বলা হয়েছে। ওকে, আর উপপ্রধানমন্ত্রী এটা সম্পর্কে কিন্তু ভারতীয় সংবিধানের কোনো ধারাতে উল্লেখ করা নেই। এটা কোনো মন্ত্রী পরিষদের ক্যাবিনেট যদি চায় উপপ্রধানমন্ত্রী তারা করবে তো করতে পারে। তো আমাদের ভারতে উপপ্রধানমন্ত্রী পদ প্রথমে ছিল, প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিল বলতো? প্রথম এই পদে কে ছিল বলতো? তিনি হচ্ছেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, যার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, তাই না?
তো সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছেন ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে কি আমাদের ভারতে উপপ্রধানমন্ত্রী পদ আছে? নেই, বর্তমানে এটা নেই। পরেরটা দেখি, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এটা ডব্লিউবিপি তে আসা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমাদের ডব্লিউবিপি তে এই প্রশ্নটা এসেছে। তো এলপিজির পুরো কথা কি? এলপিজির পুরো কথাটা কি বলতো? সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজির পুরো কথা। আর এখানে এলপিজির যে সিলিন্ডার, সেখানে কোন কোন গ্যাস থাকে এর মধ্যে? আইসোবিউটেন ও প্রোপেন, বিউটেন ও আইসোবিউটেন, বিউটেন প্রোপেন অ্যান্ড মিথেন বিউটেন প্রোপেন। রাইট অ্যান্সার হবে এলপিজির প্রধান উপাদান হচ্ছে কি? বিউটেন ও প্রোপেন। এখানে অপশন সি ইজ, এই প্রশ্নটা ভুল, এখানে অ্যান্সার পড়ে গেছে, এটা হবে অপশন সি। হ্যাঁ, এটা ঠিক করে নিও। বিউটেন ও প্রোপেন হচ্ছে কি? এলপিজির প্রধান উপাদান, যার মধ্যে বিউটেনের পরিমাণটা বেশি থাকে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়? বা প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব থিয়েটার দিবস? রাইট অ্যান্সার ইজ অপশন সি, 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। চোখের সবচেয়ে বাইরের স্তর কোনটি? চোখের বিভিন্ন অংশ আছে আমাদের চোখের, তার মধ্যে সবচেয়ে বাইরের স্তর কোনটি? আইরিশ, রেটিনা, কর্নিয়া আর পিউপিল। দেখো, চোখের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে কি? সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা চোখের সব থেকে বাইরের স্বচ্ছ একটা অংশ, যেটা কিন্তু আলো প্রবেশে, আমাদের চোখে আলো প্রবেশে সাহায্য করে থাকে এই কর্নিয়া। এবং চোখের যদি আমরা দেখি একদমই ভেতরের কোর, মানে ভিতরের দিকের অংশ, সেটা হচ্ছে রেটিনা। এখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে চোখের, এটা একদমই চোখের ভিতরের দিকে থাকে। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে কি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? ক্যাবিনেট মিশন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারত স্বাধীনতা পাওয়ার একদমই তোড়গোড়ায় ছিল। তখন ভারতের যে স্বাধীনতাটা ভারত পাবে, বা ভারতের যদি স্বাধীনতা দেওয়া হয়, ভারত একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি করার প্রয়োজন, একটা নতুন পলিসি তৈরি করার প্রয়োজন। এই সমস্ত পলিসি ইমপ্লিমেন্টের জন্য, বা আমাদের ভারতের যে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে একটা তোমার হচ্ছে সংবিধানের প্রয়োজন, বা এই সমস্ত পরামর্শ দেওয়ার জন্য ক্লিমেন্ট এটলি একটা মিশন তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে কি? যেটার নাম হচ্ছিল ক্যাবিনেট মিশন। অ্যান্ড ক্যাবিনেট মিশনে 3জন সদস্য ছিল। কয়জন ছিল? 3জন সদস্য ছিল, যার মধ্যে এই 3জন সদস্য, এদেরকে ভারতে পাঠানো হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। পরীক্ষায় এই প্রশ্নটা পড়ে খুবই, কিন্তু যে ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের দিকে 1946 এটা ভারতে আসে। অ্যান্ড ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এখানে লর্ড ওয়াভেল, ইনি একজন ভারতের ভাইসরয় ছিলেন। অ্যান্ড স্টাফোর্ড ক্রিপস, স্যার প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার, এরা ছিলেন। এদের মধ্যে ক্যাবিনেট মিশনের যিনি প্রধান ছিলেন, তিনি কে বলতো? স্যার প্যাথিক লরেন্স, ইনি ছিলেন হেড অফ দ্য ক্যাবিনেট মিশন। ইনি হচ্ছেন প্রধান ছিলেন এদের মধ্যে, 3জনের মধ্যে। TWS একাডেমি আমাদের অ্যাপ, তোমরা যদি সেখানে ভর্তি হতে চাও, তাহলে আমাদের TWS একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলি পেয়ে যাবে। আমাদের TWS একাডেমিতে সেখানে পেইড কোর্সের মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো। বর্তমানে এখানে এই সমস্ত ব্যাচগুলো চলছে। তোমরা যে কোনো ব্যাচে যে পরীক্ষাটা তুমি টার্গেট করতে চাও, সেই পরীক্ষার জন্য তোমার যে ব্যাচটার প্রয়োজন হয়, সেই ব্যাচে তুমি ভর্তি হতে পারো। ভর্তি হলে সেখানে বিভিন্ন ফিচার্স পাবে, তার মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে। এবং সেখানে কি কি ফিচার্স পাবে বা কেমন ধরনের ক্লাস করানো হয়, সব যদি তুমি ডেমো বা অন্য কিছু দেখতে চাও, তার জন্য তুমি আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো এবং সেখানে নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করে সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। ওকে, তো TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করবে। আর দেখো, আজ আমাদের এখন বর্তমানে একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, সেখানে কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস হবে। তো ক্লাস শুরু হওয়ার আগে থেকেই এখন অফার তো চলছে, তো অফারের মধ্যে তোমরা ওই ব্যাচটা নিয়ে নাও। সেখান থেকে কিন্তু একটা দুর্দান্ত প্র্যাকটিস প্রথম থেকেই হবে।
পরের প্রশ্ন, ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ভারতের চিনি গবেষণাগার এটা কোথায় অবস্থিত? বলো ডিয়ার স্টুডেন্ট, চিনি গবেষণাগারটা কোথায় ভারতের? এটা হচ্ছে কানপুরে অবস্থিত, উত্তরপ্রদেশ। এটা ইউপির কানপুরে অবস্থিত সুগার রিসার্চ ইনস্টিটিউট। দাস বংশের সর্বশেষ শাসক কে ছিলেন বলো? আচ্ছা, দাস বংশটা আমরা যদি দেখি, এটা 1206 প্রতিষ্ঠা হয়। এরপরে দাস বংশে আমরা দেখেছি অনেক শাসক আসতে থাকে। একটা সময় গিয়ে গিয়াসুদ্দিন বলবন, তিনি 40 চক্রের মধ্য থেকে একজন ব্যক্তি হিসাবে সেখানে এই দাস বংশের উপরে টেক ওভার করেন। তারপরে সেখানে আমরা যদি দেখি, এই বংশেই গিয়াসুদ্দিন বলবনের বংশে একজন ব্যক্তি আসে, যার নাম হচ্ছে মইজুদ্দিন কায়কোবাদ। তাকে কিন্তু হত্যা করে পরবর্তীতে 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন খলজি, যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি মইজুদ্দিন কায়কোবাদের কে হত্যা করে বা তাকে পরাজিত করে এখানে কিন্তু দিল্লির সুলতান হয়েছিলেন। তো এখানে আমরা মইজুদ্দিন কায়কোবাদকে কিন্তু দাস বংশের বা যে খলজি বংশের আগের বংশ ছিল সেটার সর্বশেষ শাসক হিসাবে ধরব। শর্ট সার্কিটিং এর সময় বৈদ্যুতিক বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ কিরূপ হয়? যখন শর্ট সার্কিট হয় তখন বৈদ্যুতিক বর্তনীতে কি ধরনের তড়িৎ প্রবাহ হয়? উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় তড়িৎ প্রবাহ, কোনরূপ পরিবর্তন হয় না, তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায় আর ক্রমাগত পরিবর্তিত হয়, তাই তো? তো এখানে দেখো কি বলা হচ্ছে, সঠিক উত্তরটা কি হবে? শর্ট সার্কিটিং এর সময় বৈদ্যুতিক বর্তনীতে অ্যাকচুয়ালি তাৎক্ষণিকভাবে যে বৈদ্যুতিক প্রবাহ সেটা বৃদ্ধি পেয়ে যায়, এই কারণে কিন্তু শর্ট সার্কিটটা হয়ে থাকে। আচ্ছা, এই কারণে আমরা দেখেছি বৈদ্যুতিক বর্তনীতে এরকম হঠাৎ করে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বেড়ে যাওয়ার কারণে সেখানে আমরা ফিউজ তারের ব্যবহার দেখেছি বিভিন্ন জায়গায়। ফিউজ তার, এই ফিউজ তারটা মাঝে মধ্যে কিন্তু গলে যায়, বা ফিউজ তারের মধ্যে আমরা জানি উচ্চ রোধ ও গলনাঙ্ক নিম্ন থাকে। উচ্চ রোধ ও গলনাঙ্ক নিম্ন। তো এই ফিউজ তারটার গলনাঙ্ক নিম্ন হওয়ায় এটা কিন্তু এই যে বৈদ্যুতিক হঠাৎ বেড়ে যাওয়ার কারণে যদি বেশি বৈদ্যুতিক চলে যায় তাহলে আমাদের যে ওই ইলেকট্রিক বর্তনীর সঙ্গে যে সমস্ত যুক্ত যন্ত্রপাতিগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমার বাড়ি ধরো টিভি বা ফ্রিজ এসি চলছে, এগুলোতে হঠাৎ করে তাৎক্ষণিক বৈদ্যুতিক প্রবাহ বেড়ে গেলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু এই ফিউজ তারটা কাজ করে থাকে, সেটা কি করে, সেটা কিন্তু এই গলনাঙ্ক নিম্ন হওয়ায় এবং উচ্চ রোধ হওয়ায় এটা তখন কেটে যায় এবং বৈদ্যুতিক সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয় এবং সেগুলো নষ্ট হওয়ার থেকে বাঁচিয়ে দেয়। ওকে, তো শর্ট সার্কিটিং এর সময় বৈদ্যুতিক বৃদ্ধি পায় বা বৈদ্যুৎ বৃদ্ধি পায়। কে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল? ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে কে স্বীকৃতি দেয়? ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং। ইনি একজন ছিল পাশ্চাত্যবাদী একজন, এবং তিনি ইংরেজি শিক্ষাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছিলেন। পরেরটা দেখি, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ? কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের? এটা কি হবে বলতো? এখানে দেখো কতগুলি তোমার অনুচ্ছেদ দেওয়া আছে, যেমন 17 নং অনুচ্ছেদ, 23 নং, 19 নং এবং 24 নং। 17 নং অনুচ্ছেদ কিসের সঙ্গে যুক্ত? এটা 17 নং অনুচ্ছেদ, এটা হচ্ছে অস্পৃশ্যতা। এখানে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে, তাই না? এটা একটা সাম্যের অধিকার। তেইশ নং অনুচ্ছেদটা কি? 23 নং অনুচ্ছেদটা এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে আসে। এখানে 23 and 24 নং এই দুটো অনুচ্ছেদ, এই দুটো হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। অ্যান্ড আমরা যদি দেখি
19 নং ধারা, এটা একটা স্বাধীনতার অধিকার। 19 নং ধারাটা স্বাধীনতার অধিকারের মধ্যে আছে, কারণ 19 থেকে 22 আমরা জানি সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। অ্যান্ড 19 নং ধারায় কিন্তু আবার 6 প্রকারের স্বাধীনতা আছে, যার মধ্যে একটি স্বাধীনতার অধিকার হচ্ছে কি বাক স্বাধীনতা অ্যান্ড মতামত প্রকাশের অধিকার। এটা একটা কিন্তু ভারতের নাগরিকদের জন্য একটা ফান্ডামেন্টাল রাইটস। অপশন সি ইজ রাইট অ্যান্সার। চিকেন নেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চিকেন নেক মানে মুরগির গলা। তো এটা কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গটা যদি দেখো একটা মুরগির মতো শেপে আছে, তাই না? তো একটা জায়গায় চিকেন নেক বলা হয়, কোন স্থানটাকে বলা হয় চিকেন নেক? সেটা হচ্ছে কাকে বলা হয়? উত্তর দিনাজপুর জেলায় 9 থেকে 12 কিমি প্রশস্ত একটা সরু এরকম অংশ আছে, যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে কিন্তু জানি। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের লেন্থ সব থেকে কম। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? জৈনদের মোট কতগুলি তীর্থঙ্কর এসেছিলেন? জৈন ধর্মে মোট এসেছিলেন 24 জন তীর্থঙ্কর। কোন নদীর উপর গান্ধী সাগর বাঁধ বহুমুখী নদী পরিকল্পনা নির্মিত হয়েছে? গান্ধী সাগর ড্যাম বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর আছে? আচ্ছা, গান্ধী সাগর ড্যাম এটা অ্যাকচুয়ালি অবস্থিত কোথায়? এটা অবস্থিত মধ্যপ্রদেশে। এটা একটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত বাঁধ, অ্যান্ড এই বাঁধটা অবস্থিত চম্বল নদীর উপরে। অপশন ডি চম্বল। কোষের মস্তিষ্ক বলা হয় নিম্নের কোনটিকে? কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম, রাইবোজোম। তো কোষের মস্তিষ্ক আমরা কাকে বলি? সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াসকে আমরা বলে থাকি কোষের মস্তিষ্ক। অপশন বি রাইট অ্যান্সার হবে। আর মাইটোকন্ড্রিয়া কি বলি আমরা? এটা হচ্ছে কোষের শক্তিঘর, এটাকে শক্তিঘর বলা হয়, কারণ এটা যখন শ্বসন হয় তখন কিন্তু এটিপি উৎপন্ন করে থাকে, জানো তো? এটাকে কিন্তু এই কারণে কোষের শক্তিঘরও বলা হয়। অ্যান্ড লাইসোজোম এটাকে আমরা আত্মঘাতী বা সুইসাইড ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ এটাকে বলা হয়। আর রাইবোজোমটা কি? এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোষের। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠানটি সরাসরিভাবে যুক্ত আছে? রাইট অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক, আরবিআই। লোহার ভাগ বেশি কোন মাটিতে? কোন মাটিতে লোহার ভাগ বেশি থাকে? লাল মাটি, ল্যাটেরাইট মাটি, রেগুর মাটি অ্যান্ড পডসল মাটি। লোহার ভাগ বেশি থাকে কোন মৃত্তিকাতে? সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাতে। লাল ধর্মী ল্যাটেরাইট মৃত্তিকা শক্ত প্রকৃতির, অনুর্বর প্রকৃতির হয়, এই মাটিতে লোহার ভাগ কিন্তু বেশি থাকে। চৌরি চৌরার ঘটনা কত সালে হয়েছিল? চৌরি চৌরার ঘটনা এটা কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। উত্তরপ্রদেশে অবস্থিত একটা স্থান চৌরি চৌরা, যেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যার কারণে আবার মহাত্মা গান্ধী কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল, আমরা জানি এই চৌরি চৌরার ঘটনার কারণে। অ্যান্ড এই চৌরি চৌরার ঘটনাটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে বা কবে হয়েছিল? এটা 1922 সালে হয়েছিল, 1922-এ। কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়? শিকড় আলগা শিল্প নামে পরিচিত কোন শিল্পটি? কার্পাস, কাগজ, চা, পাট। এর মধ্যে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অপশন এ। কার্পাসকে কিন্তু শিকড় আলগা শিল্প বলা হয়, কারণ শিকড় আলগা শিল্প বলতে আমরা বুঝি কোনো একটা শিল্পের ক্ষেত্রে যখন কাঁচা মালের পরিমাণ এবং উৎপাদিত দ্রব্যের পরিমাণ একই হবে, তখন তাকে কিন্তু শিকড় আলগা শিল্প বলা হয়। তো কার্পাস শিল্পের ক্ষেত্রে এটা হয়ে থাকে উৎপাদিত কাঁচা মাল এবং তোমার যে আমরা যদি উৎপাদিত দ্রব্য দেখি, দুটোর কিন্তু পরিমাণ একই হয়, এই কারণে সেটা শিকড় আলগা শিল্প বলা হয়। আচ্ছা, উপরাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত বছর হওয়া প্রয়োজন?
উপরাষ্ট্রপতি, ভারতের যিনি উপরাষ্ট্রপতি হবেন তার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 35 হওয়া প্রয়োজন তার বয়স। সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? সাইমন হ্যারিস তিনি সম্প্রতি একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি? সাইমন হ্যারিস হয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। আচ্ছা, আয়ারল্যান্ডের রাজধানীটা বলো তো দেয়ার স্টুডেন্ট, দেখি কে বলতে পারে আয়ারল্যান্ডের রাজধানী কি? কি হবে? আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। চলো, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে ডাউনলোড করতে পারো তোমরা। আর আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হও তাহলে যুক্ত হয়ে যাবে। আর নতুন ব্যাচে অফার চলছে যখন, তখন এখনই ভর্তি হয়ে যাও সকলে সেখানে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। আর হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু করতে কোনোদিনই ভুলবে না, প্রতিদিন করো এটা হোমওয়ার্কের অ্যান্সারটা, এটা কিন্তু তোমাকে পরিপক্ক করবে। ভালো থাকবে সকলে, আমি এখানেই শেষ করছি। পরের দিনের ক্লাসে আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।